আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বাংলা এর পঞ্চম অধ্যায়ের 5.3 বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই, অর্থাৎ এটা হচ্ছে 111 নম্বর পেজ। 111 নম্বর পেজের যে কাজ দেওয়া হয়েছে সেটার সমাধান নিয়ে আলোচনা করব। তো সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার। এখানে বলা হচ্ছে কোনো একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো এবং লেখা দুটো কেটে আমার বাংলা খাতায় আঠা দিয়ে লাগাও। এগুলো কেন বিবরণমূলক এবং কেন বিশ্লেষণমূলক রচনা তা সংক্ষেপে নিজের যুক্তি দিয়ে উপস্থাপন করো। তোমার যুক্তি বন্ধুদের কাছে বলো এবং তাদের মতামত নাও। এটা করতে হবে, মানে আমাদের যে পত্রিকাগুলো আছে, আমরা দৈনন্দিন যে পত্রিকাগুলো পড়ে থাকি, প্রথম আলো যেমন, তারপরে এরকম আরো পত্রিকা আছে না, ওই সমস্ত পত্রিকা থেকে দুইটা রচনা, একটা হবে বিবরণমূলক রচনা এবং একটা হবে বিশ্লেষণমূলক রচনা। ওখানে ওইগুলো সংগ্রহ করতে হবে, সংগ্রহগুলো কেটে এগুলো আবার খাতায় করতে হবে, আঠা দিয়ে লাগাতে বলা হয়েছে। এখন মনে করো তোমার কাছে ওটা নাই, আমি অবশ্যই উত্তর দেখাবো, এগুলো তুমি লিখেও নিতে পারো। লিখে এই যে সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা সেটা এখানে লিখতে হবে, মানে সব লেখা লিখতে হবে না, জাস্ট ওই যে লেখাটা, ওই লেখাটা কেন বিবরণমূলক লেখা সেটা এখানে লিখতে হবে। তো দেখো আমরা একটা লেখা দেখতেছি, হ্যাঁ, এই যে লেখাটা দেখো, এখানে হেডলাইন দেওয়া এরকম, বিদেশের মাটিতে দেশের গল্প। এটা কিন্তু একটা বিবরণমূলক লেখা। তো এখানে এটা আগে পড়ে নি যে বিদেশের মাটিতে দেশের গল্প। জাপানে গিয়েছিলাম 2012 সালে শিল্পীদের একটি আবাসিক কর্মসূচিতে। জাপানের নামকরা শিল্পী কিয়োটো ইউনিভার্সিটি অফ আর্ট অ্যান্ড ডিজাইনের অধ্যাপক ফোহেইস আওয়ার। তো দেখো এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, বিদেশের মাটিতে দেশের গল্প। এটা কিন্তু একটা বিবরণমূলক লেখা। তো প্রথমে এই বিবরণমূলক লেখাটা আমাদের এই কেটে, এটা তো তোমরা কাটতে পারবে না, তাহলে লিখবা, লিখে তারপর যতটুকু উত্তর লিখতে হবে। দেখো, জাপানে গিয়েছিলাম 2012 সালে শিল্পীদের একটি আবাসিক কর্মসূচিতে। জাপানের নামকরা শিল্পী কিয়োটো ইউনিভার্সিটি অফ আর্ট অ্যান্ড ডিজাইনের অধ্যাপক ফোহেই নাওয়ার আমন্ত্রণে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়ি, তৃতীয় বর্ষে। 2 মাস জাপানে ছিলাম। বেশিরভাগ সময় কিয়োটোই থাকলেও ঘুরে বেরিয়েছি টোকিও, নারা, ওসাকা, তারপরে নাওশিমা, ইমোশিয়া, তেশিমা, এসব জায়গায়, মানে জায়গার নাম এগুলো। একদিন মাউন্ট খুরামা থেকে ঘুরে এসে কিয়োটোই ফিরছি বিকেলের ট্রেনে। একটি স্টেশন থেকে প্রচুর যাত্রী উঠলো, ধাক্কাধাক্কি অবস্থা। পুরো কামরায় শুধু আমার পাশের একটি সিট খালি। 2 বান্ধবী দাঁড়িয়ে আছেন পাশেই, কেউ বসছেন না। আমার পাশে 2 জন তরুণী দাঁড়িয়ে যাচ্ছেন আর আমি বসে আছি। অস্বস্তি কাজ করছিল, কি করা উচিত ভেবে পাচ্ছিলাম না। তখন আমি ভাবলাম, আমাদের দেশের পুরুষেরা মা বোনদের জন্য বিনা বাক্য ব্যয়ে গাড়িতে আসন ছেড়ে দেন, আমিও দেব। ঠিক আছে, এরকম মানে আমরা যখন মুরব্বীদের দেখি মানে গাড়িতে, তখন তো আমরা সিট ছেড়ে দিই, তাই না? এরকম সিট ছেড়ে দাঁড়িয়ে পড়লাম, বললাম প্লিজ আপনারা বসুন। ওই 2 আপু আমার এমন আচরণে যেন ভূত দেখলেন। দুজনই আমার দিকে হা করে তাকিয়ে থাকলেন, মানে অবাক হলেন। এরপর দুজনই হাত জোড় করে আমাকে অনুরোধ করতে লাগলেন আমি যেন বসি। তারা বসবেন না। 3 জনই দাঁড়িয়ে আছি, কেউ বসছি না। লোকজন তাকিয়ে আছেন, পরিস্থিতি কোনো দিকে মোড় নেয়। এই ভয়ে আমি দ্রুত কামরার সামনের দিকে চলে এলাম, আর পেছনে ফিরে তাকাইনি। ট্রেন থামলো তাঙ্গেতসুকিও স্টেশনে। নেমে হেঁটে যাচ্ছি। হঠাৎ কি মনে করে পেছনে তাকালাম, দেখি ট্রেনের একটি জানালা দিয়ে 2 জোড়া চোখ তাকিয়ে আছে আমার দিকে। আমার সিটে বসে আছে তারা। আমার চোখ পড়তেই মাথা নুয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন দূর থেকে। আমিও মাথা নোয়ালাম। এই যে রচনাটা, এটা বিবরণমূলক রচনা। কেন এটা বিবরণমূলক রচনা? এই লেখাটি একটি বিবরণমূলক রচনা, এর কারণগুলো দেখালো। এটা কিন্তু প্রথম আলো থেকে নেওয়া হয়েছিল, ঠিক আছে? এটা কেন বিবরণমূলক লেখা? এই রচনাটি বিবরণের ইঙ্গিতে
মানে ভঙ্গিতে লেখা হয়েছে। লেখক জাপানে গিয়ে ঘটনাটির সম্মুখীন হয়েছিলেন। জাপানে অবস্থানের সময় ট্রেনে যে ঘটনাটি ঘটেছে সেটি তিনি অত্যন্ত সাবলীলভাবে বর্ণনা করেছেন। জাপানি নাগরিকদের আন্তরিকতায় তিনি মুগ্ধ হয়েছেন। লেখকের ব্যবহারেও তারা মুগ্ধ এবং কৃতজ্ঞ হয়েছেন। সেই ঘটনাটি অত্যন্ত সহজ করে বর্ণনা করেছেন লেখক। এ রচনায় ভূমিকা, মূল অংশ এবং শেষে একটি উপসংহার রয়েছে, যা বিবরণমূলক রচনার একটা বৈশিষ্ট্য। রচনাটির ভাষা ছিল সহজ, সরল এবং স্পষ্ট। এতে অপ্রাসঙ্গিক কোনো বিষয় দেখা যায় না, তাই এটি একটা বিবরণমূলক রচনা। এই রচনাটা, এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমাদের এখানে লিখতে হবে, যে এখানে লিখতে হবে, এই যে এই জায়গা লিখতে হবে, এখান থেকে এই যে এই পর্যন্ত। এরপর দেখো পরের পেজে, মানে 112 নম্বর পেজে এখানে বলেছে আরেকটা লেখা লিখতে হবে, যেটা হচ্ছে বিশ্লেষণমূলক রচনা হবে। এই যে সংগৃহীত লেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা, মানে আমাদের উত্তরটা লিখতে হবে, শুধু আমাদের এই যে বর্ণনা এগুলো লিখতে হবে না, ঠিক আছে? মনে করো এই যে লেখাটা, এই যে লেখাটা, ভালো নেই ব্যাঙেরা, এটা হচ্ছে রচনা। তো রচনাটা আমরা পড়বো এরকম করে। এরপর আমরা এই যে লাস্টে যেটা আছে, ঠিক আছে, যে এটি কেন, এই যে এটি কেন বিশ্লেষণমূলক রচনা, এটা আমাদের বর্ণনা করতে হবে, ঠিক আছে? এই যে এখান থেকে এটি কেন বিশ্লেষণমূলক রচনা, সেটা এখানে লিখতে হবে। তার আগে আমরা এই লেখাটা একটু পড়ে নিই। যেমন বলছে, ভালো নেই ব্যাঙেরা, শেষ কবে আপনি ব্যাঙ দেখেছেন? নিয়মিত বাগানে যাওয়ার সুযোগ থাকলে হয়তো একটি দুটি ব্যাঙের সন্ধান পেয়েছেন। এরকম কিন্তু আগে আমরা ছোটবেলায় যত ব্যাঙ দেখি, এখন কিন্তু সেরকম একটা দেখা যায় না। প্রকৃতিতে ব্যাঙের সংখ্যা কমলেও টিকটক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে ব্যাঙের ভিডিও শেয়ার হয় অনেক, মানে বেশি। ব্যাঙের ইমোজি বা মিমস শেয়ার করেছেন ব্যবহারকারীরা। ঈশপের উপকথায় ব্যাঙের চরিত্র দেখা যায়। কুকুর বা অন্যান্য পোষা প্রাণীর সঙ্গে মানুষের ইতিহাস অনেক দিনের। একইভাবে ব্যাঙের সঙ্গেও মানুষের সম্পর্ক পুরনো। ব্যাঙ নিয়ে নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হওয়ার কারণে এটি মূল্যবান প্রাণী হিসেবে বিবেচিত হচ্ছে। এখনো শ্রেণীকক্ষে ব্যাঙের কাটাকাটি চলছে, যা অমানবিক বলে অবশ্য সমালোচিত হচ্ছে। একটা বিষয় খেয়াল করো, আমরা যখন ক্লাস 9-এ পড়তাম বা 10-এ পড়তাম, আমাদের পরেও 15 সাল পর্যন্ত, ঠিক আছে, 2015 সাল পর্যন্ত ক্লাস 9-10 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত ভার্সিটি লেভেলও ব্যাঙ নিয়ে কিন্তু কাটাকাটি করে ব্যাঙের বিভিন্ন বিষয়গুলো পরীক্ষা করতে হতো, মানে ব্যাঙ কাটাকাটি করে ভিতরের জিনিসগুলো পর্যবেক্ষণ করা হতো। এটা কিন্তু একটা প্র্যাকটিক্যালে ছিল, কিন্তু এরপরে আর ব্যাঙের সংখ্যা কমে যাওয়ার কারণে এটা করা হয় নাই। এখন তেলাপোকা নিয়ে করা হয়, যারা ইন্টারে পড়ে তারা তেলাপোকা নিয়ে করে, ঠিক আছে? এরকম 1990 সালে নাগাদ সারা বিশ্বের ব্যাঙের সংখ্যা কমে যাওয়ার মাত্রা ছিল প্রবল। কৃষি জমির বিকাশের কারণে ব্যাঙের আবাস ধ্বংস হচ্ছে। কাইটিড ছত্রাকের কারণে বিশ্বব্যাপী উভচর মহামারী দেখা দেয়। ব্যাঙের বংশ সেই ছত্রাকের কারণেই কমে যায়। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে অনেক প্রজাতির জীবন কঠিন হয়ে যাচ্ছে। 2022 সালে উভচর প্রজাতির 40% বিলুপ্তির ঝুঁকিতে ছিল, যার মধ্যে ব্যাঙের দল সবচেয়ে বড়। ব্যাঙ রক্ষায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গবেষণা চলছে। উভচরদের ভবিষ্যৎ ভাগ্য নিয়ে কাজ করছেন গবেষকরা। প্রায় 36 কোটি বছর আগে জল থেকে স্থলে চলে আসে ব্যাঙ সহ বিভিন্ন উভচর। উভচর আমাদের, আচ্ছা, উভচর মানে কি? যারা হচ্ছে জলেও চলে, মানে যারা হচ্ছে পানিতে বসবাস করে এবং যারা হচ্ছে ডাঙায়ও বসবাস করতে পারে। তো উভচর আমাদের প্রাচীন পূর্বপুরুষের আগ থেকেই ভূমিতে বসবাসকারী প্রথম মেরুদণ্ডী প্রাণী। ব্যাঙ তো একটা মেরুদণ্ডী প্রাণী, তাই না? এরকম। তো হার্ভার্ড, র্যাডক্লিফ ইউনিভার্সিটির কার্ডি ফেলো এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভামা দাস ব্যাঙ রক্ষার কাজ করেছেন। তার সঙ্গে যুক্ত হয়ে আছেন গবেষক সোনালী গর্গ। তারা জানান, স্তন্যপায়ী প্রাণীদের, স্তন্যপায়ী মানে কি? যারা বাচ্চা প্রসব করে এবং বাচ্চা দুধ খাওয়ায়, মানুষ যেমন, ঠিক আছে, 26.5%, আর সরীসৃপদের মধ্যে 21.4% বিলুপ্তির ঝুঁকিতে আছে। আর পাখিদের 12.9% ঝুঁকির মধ্যে আছে, যেখানে প্রায়
41% উভচর প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। মাঠে প্রান্তরে খুঁজে খুঁজে ভারত, শ্রীলঙ্কা এবং উপমহাদেশের অন্যান্য অংশ থেকে 1 শতাধিক নতুন ব্যাঙের প্রজাতির খোঁজ পেয়েছেন তারা। যে কোনো মুহূর্তে বিশ্বব্যাপী 8,000-এর বেশি উভচর প্রজাতি হারিয়ে যাবে। প্রতি 5টি উভচর প্রাণীর মধ্যে 2টি বিলুপ্তির ঝুঁকিতে বা হুমকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের মাত্রা বাড়লে নতুন করে উভচরদের ইতিহাস লিখতে হবে, তারা বিলুপ্ত হয়ে যাবে এরকম। তো এইভাবে এই যে লেখাটা তোমরা এটা পড়ে নিবা, ঠিক আছে? এখান থেকে এতটুকু পড়বা, পড়ার পরে এটা তোমরা চাইলে এতটুকু লিখে নিতে পারো। লিখার পরে তোমার খাতায় বইয়ে, এই যে বইয়ে লিখতে হবে জাস্ট এই যে এখান থেকে এতটুকু লিখতে হবে, ঠিক আছে? যেমন দেখো, এটা কেন বিশ্লেষণমূলক রচনা। ভালো নেই ব্যাঙেরা রচনাটিতে তথ্য, যুক্তি এবং দৃষ্টান্ত উপস্থাপনের ধারাবাহিকতা আছে। এটি ভূমিকা, মূল অংশ ও উপসংহারে বিভক্ত। মূল অংশের বিবরণটি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করে দেওয়া আছে। রচনাটিতে ব্যাঙের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এবং এদের বিলুপ্তির ঝুঁকিগুলো বিশ্লেষণ করা হয়েছে। ব্যাঙের বিলুপ্ত হয়ে যাওয়ার বিষয়গুলো সুনির্দিষ্ট তথ্য এবং উপাত্তের আলোকে উপস্থাপন করা হয়েছে। রচনায় বিশ্লেষণধর্মী তথ্য উপাত্ত রয়েছে। বিশ্লেষণের ভাষা ছিল সহজ, সরল ও স্পষ্ট। ব্যাঙ সম্পর্কে যে তথ্য উপাত্ত দেওয়া হয়েছে সেগুলো যথার্থ। এই বিষয়গুলো বিবেচনায় এটি একটা বিশ্লেষণমূলক রচনা। আমাদেরকে এখানে এটা লিখতে বলা হচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 5.4 বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করে এখান থেকে আলোচনা করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।